সূর্য আজ হয়তো মন খুলে হাসছে, কটকটে রোদে পোড়া দুপুর। এমন সময় নীলার বাড়িতে থাকার কথা ছিল, তবে আজ সে ইউনিভার্সিটি থেকে বেরোতে পারেনি। নানা রকম ফর্মালিটি চক্করে ফেসে আছে সে। দুদিন বাদে পরীক্ষা, এখন নীলার ওপর ভীষণ চাপ। পরীক্ষা শেষ হওয়ার পর আবার ইউনিভার্সিটিতে অনুষ্ঠান আছে, যা নিয়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে হচ্ছে। এক গাদা বই হাতে নিয়ে নীলার পেছনে পেছনে টিচার্স রুমে প্রবেশ করল নিহাল। নিহাল নীলার সহপাঠী। ছেলেটা পড়াশোনায় ভালো, তবে বুদ্ধির অভাব রয়েছে। একদম সাদাসিধে মানুষ, যাকে বলে আর কি। নিহাল টেবিলের উপর বইপত্র রাখতেই নীলা ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আমি ভার্সিটিতে আসি হাতে গোনা কয়েকটা দিন, সবার ক্লাসও করি না। তবুও কে কোন পড়া এতদিন পড়িয়েছে তা আমাকেই জানতে হবে। আইজা, এই সাবজেক্টগুলো হাইলাইট করে দিচ্ছি, ক্লাসের প্রত্যেককেই বলে দিও। নোটসগুলো ক্লাসের প্রত্যেককে দিয়ে দিও। কেন স্যার? আমি কেন? আমার ওপর এত জুলুম কেন করেন আপনারা? কথাগুলো বলতে বলতে নীলা বিরক্তিতে ফেটে পড়ল। টিচার্স রুমে তখন শুধু আদিলই বসেছিল। তার নজর ছিল কম্পিউটারের দিকে। আদিল নীলার কথা শুনে হেসে ফেলল। কয়েকটা কাগজ নিহালের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিহাল বাবা, এই পেপারসগুলো একটু ভাইস প্রিন্সিপাল স্যারকে দিয়ে আসবে। নিহাল সাদাসিধেও ভদ্র ছেলে, কারো কথায় আপত্তি করার তো প্রশ্নই ওঠে না। সে এক হাতে কাগজগুলো নিয়ে টিচার্স রুম থেকে বেরিয়ে গেল। নীলা সেদিকে তাকিয়ে বিড়বিড় করল, বাঁদরদের দেশের রাজপুত্র। এইটুকু বলেই সে থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে ওই বড় চোখ জোড়া আদিলের দিকে নিক্ষেপ করে গমগমে কণ্ঠে বলল, মাত্র আপনি নিহালকে কি বললেন? বাবা? নিহাল কি আপনার ছেলের বয়সী নাকি? আদিল ঠোঁট প্রসারিত করে হেসে নীলার দিকে তাকে বলল, তা হবে কেন? আমি তো আদর করে বললাম। নীলা বিরক্ত হয়ে চোখ উল্টাল। আদিল সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে বলল, প্যারালাইসিস রোগীদের মতো আচরণ করবেন না চন্দ্রা, আমি মানা করি তো। নীলা আদিলের কথাটা সম্পূর্ণ উপেক্ষা করে প্রসঙ্গ পাল্টে নরম গলায় বলল, আমি বাড়ি যাব স্যার। অনেকক্ষণ ছোটাছুটি করেছি ফারহান স্যারের পেছনে, এখন আর পারছি না। আদিল মৃদু হেসে বলল, আমিও বেরোব, এই একটু কাজ বাকি আছে, আপনি বসুন। নীলা চোখ ছোট ছোট করে বিরক্ত হয়ে বলল, আমি এখানে আপনার সাথে বসে থাকি, আর তারপর কোনো একজন স্যার এসে দেখে বলবে নীলাঞ্জনা, আফনান, আইজা আর আদিল সাথ হাত ধরে বসে আছে। আরেকজন বলবে ওরা রিলেশনে আছে। এই কথা শুনে অন্য আরেকজন বলবে ওরা মনে হয় ম্যারিড। আমি বাবা অত ঝামেলায় জগাতে চাই না, মাফ করুন। সঙ্গে সঙ্গে আদিল হো হো করে হেসে উঠল। নীলা অধর কামড়ে দাঁড়িয়েই রইল। আদিল খানিক বাদে কোমল কণ্ঠে নীলাকে বলল, তেমন কিছু হবে না, আপনি বসুন। নীলা আদিলের চেয়ে বেশ কিছুটা দূরত্ব রেখে একটা চেয়ারে বসল। চেয়ারটা আদিলেরই। দুজনই নিশ্চুপ। নীলা চোখ বুলিয়ে পুরো টিচার্স রুমটা দেখতে লাগল। এই কক্ষটিও তার ঠোঁটস্থ। সারাদিনে কতবার যে তার আসা হয় তার হিসাব নেই। স্যাররা পারলে রোজই এটা ওটার জন্য তাকে তলব করেন, ক্যাপ্টেন বলে কথা। হঠাৎ আদিল সুট টেনে মিষ্টি কণ্ঠে নীলাকে ডেকে বলল, নীলাঞ্জনা। নীলা চোখের পাতা নামিয়ে হাত দিয়ে কান চেপে ধরে বলল, দয়া করে এই অবলা মেয়েটার নামে বদনাম রটাবেন না স্যার। ভার্সিটির সবাই জানে নীলাঞ্জনা আফনান আইজা আত্মসম্মানে ভরপুর। আপনি এমন আহ্লাদে করে ডাকলে সবাই ভাববে আমি আহ্লাদি। আদিল মৃদু হাসল, কিন্তু আর কোনো কথা বলল না। দুজন আবারও নিশ্চুপ। আদিল পূর্ণ মনোযোগে নিজের কাজ করছে, আর নীলা ফোন ঘাটছে। কিছুক্ষণ পুরো কক্ষে নিস্তব্ধতা বিরাজ করল। তদন্তকারী কর্মকর্তার আগমন। হঠাৎ দরজার দিকে নজর গেল নীলার। লম্বা চওড়া দেহের একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। লোকটার সঙ্গে চোকাচোকি হতেই তিনি মুখে হাসি ঝুলিয়ে নিলেন। আদিলও কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকাল। দরজার ওপাশে লম্বা পেশিবহুল দেহের একজন লোক দাঁড়িয়ে, গায়ে পুলিশের পোশাক। দেখেই বোঝা যায় বয়স তেমন বেশি না। তার পেছনে একজন মহিলা পুলিশও আছেন। লোকটা নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মিস নীলাঞ্জনা, আমি পুরো ভার্সিটি জুড়ে আপনাকে খুঁজছি, আর আপনি এখানে স্যারের সাথে বসে আছেন। নীলা আবার এক পলক লোকটার দিকে তাকাল। তার মুখে বিরক্তির ছাপ। ইউনিফর্মের একপাশে স্পষ্ট করে লেখা তানভীর শিকদার। তানভীর ভেতরে প্রবেশ করল, তার সঙ্গে মহিলা পুলিশটিও। আদিল তানভীরের দিকে তাকিয়েও কোনো কথা বলল না। তানভীর নীলার সামনে একটা চেয়ার টেনে বসল। আপনি কোনো কারণে রেগে আছেন ম্যাডাম? নীলা স্বাভাবিক কণ্ঠে বলল, আশ্চর্য, রেগে থাকব কেন? তানভীর মুচকি হেসে শোধাল, কেমন আছেন? নীলা জোর করে হেসে বলল, নিশ্চয়ই সুস্থ আছি।
মনোনিয়স তো আজ আমি এখানে উপস্থিত। তানভীর ঠোঁট কামড়ে হেসে আদিলের সাথে শ্রদ্ধার কেসের ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলল। নীলা চুপচাপ বসে রইল। অবশেষে আদিলের সাথে কথা শেষ করে তানভীর নীলার কাছে এসে বলল, আপনাদের ইউনিভার্সিটিতে এত ঝামেলা, 2 দিন পরপরই ইনভেস্টিগেশন করতে আসতে হচ্ছে। নীলায় আবার চমৎকার এক ভঙ্গিতে হেসে নরম গলায় বলল, এতবার আসার দরকার কি ইন্সপেক্টর সাহেব? একবারেই সবটা পরিষ্কার করে নিলেই তো পারেন। তানভীর বলল, সবটা সহজ হলে তো হয়েই যেত, তবে একটা কথা না বলে পারছি না। আপনি এত শান্ত আছেন কিভাবে ম্যাডাম? আপনার এই শান্ত থাকা আর ঝড়ের পূর্বাভাস দুটো কিন্তু একই সূত্রে বাঁধা। নীলা হেসে বলল, টাস্ক 20 কমপ্লিট করার সুযোগ দিচ্ছি। আদিল আর চোখে নীলার দিকে তাকালো। নীলা তাতে বিন্দু পরিমাণও খেয়াল দিল না। তানভীর ঠোঁট উল্টে বলল, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না ম্যাডাম। ভীষণ চতুর আপনি, নিশ্চয়ই খুব চমৎকার ফোন দিয়ে এঁটেছেন। নীলা সন্তুষ্ট হয়ে বলল, শুক্রিয়া। বাই দ্য ওয়ে, আপনি তো শ্রদ্ধার মৃত্যুর ইনভেস্টিগেশন করছেন, সব ক্লাসে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন বা করবেন? তানভীর বলল, করিনি এখনো, করব। নীলা মুচকি হেসে বলল, আপনার কষ্ট আমার সহ্য হবে না ইন্সপেক্টর সাহেব, তার চেয়ে বরং আমি যা বলছি তাই করুন। তানভীর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নীলা বেশ ভাব নিয়ে বলল, এ বাবা, চেনেন না? নেতা সাহেব, ছাত্রনেতা রবিন মির্জা, ওকে অ্যারেস্ট করুন, ওর কথাই বলছি। তানভীরের মুখটা গম্ভীর হয়ে গেল। সে শান্ত কণ্ঠে বলল, তুমি বলতে চাইছ রবিন এই খুনগুলো করাচ্ছে? নীলা বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, করাচ্ছে কি বরং করছে। আর আমি বলতে চাইছি না, বরং বলছি, রবিনকে অ্যারেস্ট করুন। ওকে জেলে দেখার আমার আকাশ সমান ইচ্ছে। তানভীর বলল, তা কেন? নীলা উদাস কণ্ঠে বলল, সে এক দুঃখের কথা, সাথে রোমান্টিকও বটে। আদিল সঙ্গে সঙ্গে কেশে উঠল। নীলা আদিলের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসল। তানভীরও কিছুটা অপ্রস্তুত হল। নীলা অবশ্য সেসব উপেক্ষা করেই বলতে লাগল, বৃহস্পতিবার সকালের ঘটনা। আমি ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল এই বিল্ডিংয়ের দোতলার বারান্দার দিকে। আমার একমাত্র জানের জান ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি কি আর তাকে দেখে স্থির থাকতে পারি? উহু, ইম্পসিবল। তাই আমি ছুট লাগালাম তার কাছে যাওয়ার জন্য। আর আমি যখন দোতলায় পৌঁছালাম, তখন হঠাৎ ওই রবিন মির্জা আমার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়ালো। আমি তার সাথে ধাক্কা খেলাম, পড়েই যাচ্ছিলাম, তখন রবিন সিনেমার নায়কদের মতো আমাকে ধরে নিল। এমনিতেই ছেলেরা আমার অ্যালার্জি। প্রথমত রবিন আমাকে ধরেছে, দ্বিতীয়ত ওর জন্য আমি আমার ওনারের সাথে দেখা করতে পারিনি, এবং তৃতীয়ত আমি ওকে জেলে ঢোকাতে চাই মানে চাই। নীলা থামল। তানভীর যে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, এবার হেসে ফেলল। আদিল ভাবভঙ্গিহীনভাবে নীলার দিকে তাকিয়েই আছে। তানভীর হাসতে হাসতে বলল, এই কারণে আপনি রবিনকে জেলে ঢোকাতে চান? নীলা নাটকীয় ভঙ্গিতে চুল উড়িয়ে বলল, অফকোর্স, বাট এই কারণ নিয়ে তো আর ওকে জেলে ঢোকানো সম্ভব না। তাই শ্রদ্ধার খুনের মামলাতেই না হয় জেলে পুড়ে দিন, প্রমাণ আমি দেব। প্রমাণ? কি প্রমাণ দেবেন ম্যাডাম? নীলা বাঁকা হেসে ফোনে একটা ভিডিও বের করে তানভীরের সামনে ধরতেই তার হাসি মিলিয়ে গেল। বিস্ময়ে হতবাক হয়ে গেল তানভীর। আদিলও অবাক চোখে ফোনে স্ক্রিনে তাকিয়ে আছে। ভিডিওতে দেখা যাচ্ছে রবিন মির্জা প্রায় 12-13 জন ছেলেকে নিয়ে শ্রদ্ধার উপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের চোখে লালসা, শ্রদ্ধার হাউমাউ কান্না আর আর্তনাদ গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। 19 সেকেন্ডের ভিডিওটা শেষ হতেই নীলা ফোন নামিয়ে নিল। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করে উঠল, এসব কোথায় পেয়েছ তুমি? নীলা বাঁকা হেসে বলল, এটা জানা জরুরি নয়, আপনি আপাতত ওকে জেলে ঢোকান। এবার একটু জেলের ভাত খাওয়ার সুযোগ পাকছে। কি ভয়ঙ্কর নীলার কণ্ঠস্বর! তানভীরের রাগে শরীর কাঁপছে। সে কিছুতেই মানতে পারছে না এভাবে প্রমাণ লোপাট হয়ে গেছে। তানভীর রবিনের ঘুষ খাওয়া পুলিশ, তার রাগ হওয়াটা অস্বাভাবিক নয়। আদিল অবাকের চূড়ান্ত পর্যায়ে। সে বিস্মিত চোখে নীলাকে দেখছে। সহসা নীলা মহিলা পুলিশটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কি আদিল স্যারকে খুনি মনে করছেন ম্যাম? ভিডিও তো আমার ফোনে, আদিল স্যারের মুখে না। আপনি ওদিকে তাকিয়ে আছেন কেন? মহিলা পুলিশটি ভীষণ লজ্জিত বোধ করল। তানভীর কোনো মতে রাগ গিলে বলল, এই ভিডিও ডিলিট করো আইজা, নয়তো অনেক বড় সমস্যা হবে, তোমার সাথে খুব খারাপ কিছু হবে। নীলা ভ্রু কুচকে গা ছাড়া ভাব নিয়ে বলল, হুমকি দিচ্ছেন? তানভীর বিরক্ত হয়ে বলল, হুমকি দিচ্ছি না, সাবধান করছি। রাজনৈতিক ব্যাপার, এসবে অনেক মারপ্যাচ আছে, তুমি এসব থেকে দূরে থাকো, তোমার বাবাও কিছু করতে পারবেন না। নীলা বলল, আমি সাবধান সতর্ক দুটোই। আর আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন ইন্সপেক্টর সাহেব? আমি তো শুধু একটা উশিলা দিয়ে রবিনকে জেলে ঢোকাতে চাইছি, কারণ ও আমাকে স্পর্শ করেছে।
যদিও অ্যাক্সিডেন্টলি, তবুও যত হোক রবিন মির্জার মামা, মানে আমাদের এমপি সাহেবের টাকা দিয়ে কেনা পুলিশ আপনি। তানভীরের শরীরে কথাগুলো কাঁটার মতো বিঁধল। এতক্ষণ নীরব দর্শকের মতো সব দেখা আদিলেরও ভেতরে ভেতরে অস্থির লাগছিল। সে নীলার জন্য ভয় পাচ্ছিল। আদিল নিজেকে সামলে নিয়ে ভারী গলায় নীলার উদ্দেশ্যে বলল, ভিডিও ডিলিট করুন নীল। তানভীর যেন এটার অপেক্ষাতেই ছিল। নীলা আদিলের দিকে গরম চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আদিল তানভীরের উদ্দেশ্যে বলল, চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো। তানভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ স্যার। তানভীর ও মহিলা পুলিশটি চলে গেল। নীলার মুখে কোনো ভাবভঙ্গি নেই। সে নির্বিকার ভঙ্গিতে আদিলকে পরখ করে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। আদিল নীলাকে বেরিয়ে যেতে দেখে হাত মুষ্টিবদ্ধ করে রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, তোমার চিন্তায় কবে যেন আমি মরে যাই। রিনিতার বিশ্বাসঘাতকতা ও নীলার চাল। সাজেদা চৌধুরী আজ সকাল থেকেই অসুস্থ। বাড়িতে আসার অনেকক্ষণ পর এই খবর পেয়েছে নীলা। বিকেলের দিকে তার অবস্থা আরও খারাপ হওয়ায় বাড়ির সবাই তাকে নিয়ে বেরিয়েছে। পুরো বাড়িতে এখন শুধু নীলা আর রিনিতা। নীলা গালে হাত দিয়ে সোফায় বসে আছে। রিনিতা তার মুখোমুখি মেঝেতে বসে চোখ মুছছে। সে নাক টানতে টানতে বলল, বিশ্বাস করুন ম্যাডাম, আমি ইচ্ছে করেই এসব করিনি, আমি পরিস্থিতির শিকার। নীলা বাঁকা হেসে বলল, তোমার বাবা তোমাকে আমার বাবার উপর নজরদারি করতে পাঠিয়েছিল অহনা, আমার দিদুনের খাবারে বীজ দিতে নয়। কেন করো এসব বোকামি? সামরিনকে তো জানানো দরকার তোমার কর্মকাণ্ডের কথা। আফটারঅল আমি আবার ওর কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে পছন্দ করি না, বিশেষ বন্ধু বলে কথা। রিনিতা হাত জোর করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। নীলা পৈশাটিক নিয়মে হেসে উঠল। তার হাসির আওয়াজে যেন বাড়ি কেঁপে উঠল। রিনিতা ভয়ে নিজেকে জড়সড় করে নিল। নীলা হাসি থামিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে রিনিতার দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাকে ধরে রেখেছি অহনা শিকদার? তোমাকে তো আমি সেদিনই ছেড়ে দিয়েছি, যেদিন দিদুন তোমাকে আমার কাজের লোক হিসেবে এ বাড়িতে নিয়ে এলো। তুমি দিনের পর দিন তুহিন শিকদারের কাছে আমার বাড়ির খবরাখবর পৌঁছে দিয়েছ। আমি কি বাধা দিয়েছি? দেইনি। তবে কিভাবে ভাবছো আমি তোমাকে ধরে রেখেছি? যদি আটকে রাখাই আমার পরিকল্পনা হতো, তাহলে বাড়ির থেকে এক পাও বেরোতে পারতে না তুমি। নীলা থেমে মৃদু হেসে ফের বলল, ফ্রিডম পছন্দ হয়নি তোমার, তাই আজ আমার দিদুনের ঔষধই পাল্টে দিলে। ভুল ঔষধ খাইয়ে মেরে ফেলতে চাইলে। ছি অহনা শিকদার, তোমাকে দিয়ে এটা আশা করিনি। রিনিতা ফুপিয়ে কাঁদছে। নীলা নির্ভীকার কণ্ঠে বলল, আমি একজন সাধারণ মেয়ে, রাক্ষসী শাকচুন্নি, সন্ত্রাসী, খুনি বা মাফিয়া তো আমি নই। আমাকে ভয় পাচ্ছ কেন? অবশ্য যারা সবটা জানে তাদের ভয় পাওয়া উচিত। সে যাই হোক, তুমি ভয় পেও না। সামরিন তোমাকে কি করবে আমি জানি না। হ্যাঁ, পুলিশই তোমার জন্য অপেক্ষা করছে অহনা শিকদার। রুমে প্রবেশ করতেই আনন্দে চোখ দুটো চকচক করে উঠল নীলার। তার খাটের ওপর একটা বড় বাক্স রাখা। নিশ্চিত এটা রাফির কাজ। রাফি কোথাও গেলেই নীলার জন্য এটা সেটা নিয়ে আসে। আজও হয়তো কোথাও গিয়েছিল। নীলা দামে জিনিসপত্র ব্যবহারে অভ্যস্ত। তবুও কেউ তাকে গিফট দিলে সে খুব খুশি হয়। সেই গিফট 1 টাকা দামের হলেও সে পরোয়া করে না। শিশুদের মতো আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। নীলা খাটের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে বক্সটা খুলতে বসে পড়ল। বাক্সের ভেতর নানান ফ্লেভারের অনেক চিপসের প্যাকেট, কয়েকটা ব্রেসলেট আর আংটি। নীলার চোখ দুটো আনন্দে জলজল করছে। সে হেসে একাকা বলতে লাগল, থ্যাংক ইউ ভাইয়া, ইউ দ্য বেস্ট। নীলা প্রত্যেকটা বস্তু নিজ হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগল। হঠাৎ একটা ব্রেসলেট হাতে নিয়ে দেখার সময় সে আচমকা থমকে গেল। হয়তো কিছু একটা মনে পড়েছে। সে গভীরভাবে মনে করার চেষ্টা করল কি ভুলে বসেছিল। সঙ্গে সঙ্গে নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে বেজায় বিরক্তিতে বলে উঠল, কিভাবে ভুলে গেলি নীলা এই কথাটা? কিভাবে কিভাবে কিভাবে? নীলা বিরক্তিতে জিনিসগুলো রেখে দিল। তার উৎফুল্ল মনটা নেতিয়ে পড়েছে। সে আলমারি থেকে জামাকাপড় নিয়ে সোজা ঢুকে গেল ওয়াশরুমে। একটা লম্বা স্নান তার এখন খুব প্রয়োজন। হাসপাতালের করিডোরে উদ্বেগ। পুরো হাসপাতাল জুড়ে পায়চারি করে বেড়াচ্ছেন রাফসান চৌধুরী। সাজেদা চৌধুরী এখনও ওটিতে। তার এক বিরাট অপারেশন চলছে। হাসপাতালে উপস্থিত প্রত্যেকটা মানুষের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রাফি ওপর নিয়ে ছোটাছুটি করেই যাচ্ছে। যখন যা দরকার হচ্ছে ছেলেটা একা হাতেই সব সামলাচ্ছে। রায়ান চৌধুরী অফিসে। তিনি এখন অনেক ব্যস্ত। এমন এক কর্মস্থলের কর্মী তিনি, যেখান থেকে যখন তখন ছুটে চলে আসা যায় না। তাই তো মায়ের এমন গুরুতর অবস্থাতেও তিনি নিখোঁজ। সাবিনা চৌধুরী বারবার এদিক ওদিক তাকাচ্ছেন। তিনি ডাক্তারের অপেক্ষায় আছেন, কখন ডাক্তার এসে একটা স্বস্তির খবর শোনাবেন। রিনা কেঁদে কেটে অস্থির।
সেই বাড়ির প্রত্যেকটা মানুষকে খুব বেশি ভালোবাসে। সাবিনা চৌধুরী আরও এক দুশ্চিন্তায় ভুগছেন। নীলা এই মুহূর্তেও কেন আসছে না? সে তো জানে তার দিদুনের অবস্থা, তবুও কেন এমন আচরণ? সাবিনা চৌধুরীর রাগ হল। মেয়েটা কোনো কিছুই অস্বাভাবিকভাবে নেয় না, সবসময় স্বাভাবিক থাকতে পছন্দ করে। তিনি দীর্ঘশ্বাস ফেলে সৃষ্টিকর্তার কাছে সাজেদা চৌধুরীর জন্য প্রার্থনা করতে লাগলেন। এক বাবার টেলিফোনিক শাসন। তোমাকে দিয়ে কোনো কাজ ঠিকঠাক হয় না অহনা। ছোট থেকে বড় হয়েছ আমাকে দেখে দেখে, অথচ আমার কাছ থেকে কিছুই শিখতে পারলে না। কে বলেছে রায়ান চৌধুরীর মাকে মেরে ফেলার ফোন দিয়ে আঁকতে? এত পাকামো করো কেন? এখন কি হবে? পুলিশের কাছে ফেসে যাবে তুমি, নয়তো রায়ান চৌধুরীই ধরে ফেলবে তোমায়। তোমার আর রক্ষা নেই। কি করবে আমি কিছু জানি না, কিন্তু মনে রেখো, তোমার জন্য যদি আমি এক বিন্দু পরিমাণও ফেসে যাই, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। একদমে কথাগুলো শেষ করে দম ছাড়ল ফোনের ওপারের ব্যক্তিটি। রিনিতা অশ্রুস্রিক্ত চোখে চুপচাপ লোকটার কথা শুনে গেল। এই লোক তার বাবা? বাবার এত খারাপ হয়? সে তো এতদিন ধরে নীলার বাড়িতে আছে। কই, নীলার বাবা তো কখনো নীলার সঙ্গে এমন আচরণ করেননি। রায়ন চৌধুরী তো সবসময় নীলাকে ভালোবাসেন। তবে রিনিতা কেন তার বাবার স্নেহ ভালোবাসা পেল না? সারা জীবন লোকটা রিনিতাকে নিজের স্বার্থে ব্যবহার করে গেল, একটুও ভালোবাসল না। আদিলার আগমন ও এক মর্মান্তিক দৃশ্য। বাড়ির কলিং বেল বাজছে প্রায় 5 মিনিট ধরে। নীলা নিজে রুমে থাকায় শুনতে পায়নি। রিনিতা কোথায় গেছে কে জানে। কলিং বেল কাঁপতে চাপতে বিরক্ত হয়ে গেছে আদিল। বাড়িতে গিয়ে কেউ নেই? আর না পেরে সে নীলার ফোনেই কল করে বসল। নীলা সঙ্গে সঙ্গে কল তুলতেই আদিল বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠল, বাড়িতে গিয়ে কেউ নেই চন্দ্রা? কেন? অনুগ্রহ করে দরজাটা খুললে ভীষণ খুশি হতাম ম্যাম। বাড়ির বাইরে এভাবে দাঁড়িয়ে থাকলে লোকে চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেবে। নীলার মুখ সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল। সে দ্রুত কল কেটে দিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল এবং হুঙ্কার ছেড়ে ডাকতে লাগল, অহনা কোথায় তুই? কলিং বেল বাজছে কখন থেকে, দরজা খুলছিস না কেন? পুরো বাড়ির শান্ত, কোনো সারা শব্দ এলো না। নীলা ছুটে নিচে গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিল এবং বলল, কেউ বাড়িতে নেই, শুধু রিনিতা আপু আর আমি। আমার রুম থেকে কলিং বেলের আওয়াজ শোনা যায় না। রিনিতা আপু কী যে করছে, তাই দরজা খুলতে দেরি হয়ে গেল। আদিল এতক্ষণের অস্থিরতা কমিয়ে মৃদু হেসে বলল, ইটস ওকে ডিয়ার। জবাবে নীলা অল্প হাসল। আদিল ভেতরে প্রবেশ করল। নীলা দরজা আটকাতে আটকাতে বলল, আপনি রুমে গিয়ে বসুন, আমি রিনিতা আপুকে দেখে আসি। বাবা বাড়ি ফিরলে যাতে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। এইটুকু বলে নীলা ছুটল রিনিতার ঘরের দিকে। রিনিতার কক্ষে গিয়ে সে যে এমন কিছু দেখবে তা কসমিনকালেও ভাবেনি। ছোট একটা রুম, আলো খুব স্বল্প, একটা ছোটখাটো খাট, একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল ছাড়া কক্ষে বিশেষ কিছুই নেই। আর আছে একটা সিলিং ফ্যান। সেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে রিনিতা। জিভ বেরিয়ে এসেছে মেয়েটার। নীলার চোখ ছানাবড়া হয়ে গেল, কিন্তু ভয় পেল না। তবে তার সবকিছু অবাক লাগছে। সে বিস্মিত। নীলা কিছুক্ষণ রিনিতার দিকে তাকিয়ে রইল। তার মুখের ভঙ্গি সর্বদাই স্বাভাবিক অথবা গম্ভীর থাকে, এখনও ঠিক তাই আছে। নীলা চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। মানুষ দুনিয়াতে আসে ক্ষণিকের জন্য, দুঃখ কষ্ট সব মিলেই তো মানব জীবন। তাই বলে এই ক্ষুদ্র জীবনের রীতি কেউ নিজের হাতে ঘটায়? হেরা তো বড্ড বোকা। নীলা জোরে চিৎকার করে আদিলকে ডাকল, আদিল শুনছেন? একটু এই রুমে আসবেন? আদিল ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল। নীলার এমন কণ্ঠস্বর শুনে সে একটু অবাক হল। নীলা তাকে ওই ঘরে কেন ডাকছে? আদিল বেশি না ভেবে স্বাভাবিকভাবে হেঁটে ওই রুমে গেল। দরজার সামনে নীলাকে দেখে ঠাট্টা সরে বলল, একদম গিন্নি গিন্নি ভাইবসিংয়ে ডাকলেন তো আমাকে, শুনতে দারুণ লাগল। আদিলকে অবাক করে দিয়ে নীলা সঙ্গে সঙ্গে তার হাতখানা আঁকড়ে ধরল। জীবনে প্রথমবারের মতো নিজে থেকে আদিলের হাত ধরল সে। আদিল বাকরুদ্ধ। সে ভ্রুকুচকে নীলার দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আদিলের গা শিউরে উঠল। সে বিস্ময়ে হতবিভল। আতঙ্কে তার বুকের ওঠানামার গতি বেড়ে গেছে। নীলা দুগদম পিছিয়ে গিয়ে ফের আদিলের হাত খামচে ধরল। আদিল দেখল মেয়েটা নীরব চোখে রিনিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতরের অস্থিরতা প্রকাশ করছে না। আদিল সঙ্গে সঙ্গে নীলার সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল এবং তার দুগালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, চোখ বন্ধ করে রাখুন আপনি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, একদম রিল্যাক্স, ওকে? নীলা পেছন ঘুরে সেখান থেকে ছুটে চলে গেল। আদিল তখনও একইভাবে দাঁড়িয়ে। কি করবে সে? কেন হলো এমনটা? রিনিতা মেয়েটা তো খুবই মিষ্টি স্বভাবের ছিল। কিসের এত দুঃখ ছিল মেয়েটার জীবনে যে আত্মহত্যার পথ বেছে নিতে হল? নীলা দীর্ঘশ্বাস ফেলে কঠিন কণ্ঠে বলল, আমি ভয় পাই না,
আমার শুধু একটা জিনিসের চিন্তা হচ্ছে, তুহিন শিকদার যদি বাবার সামনে একবার তোর নাম উল্লেখ করে তাহলে তোর খেল খতম। বাবা বাঘের ডেরা থেকেও তোকে উদ্ধার করে আনবে, এবং এরপর কি হবে আমি আর ভাবতে পারছি না। সামরিন খানিকটা ভরকে গিয়ে বলল, টেনশন করিস না, এমন কিছু হবে না। এমন কিছু হলে আগে সে নিজে ফেসে যাবে। তুই একদম স্বাভাবিক থাক, আমি কিছু করছি। এই বলে সামরিন কল কেটে দিল। নীলা কয়েক দফা শ্বাস ফেলে এক ঢোক পানি গিলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে সে রায়ন চৌধুরীকে কল করে সবকিছু জানিয়ে দিল। গভীর রাতের নাটকীয়তা। সেই রাতেই পুলিশ এলো বাড়িতে। রিনি তার শেষকৃত্য সম্পন্ন করে কিছুক্ষণ আগেই পুরুষরা বাড়ি ফিরেছে। সাজেদা চৌধুরী এখনও হাসপাতালে। রাফফান চৌধুরী তার স্ত্রীর সঙ্গেই আছেন। মধ্যরাতের দিকে তার অপারেশন সফল হয়েছে। ডাক্তার জানিয়েছে রোগীর অবস্থা ভালো, খুব জলদি সুস্থ হয়ে যাবে। পুলিশকে লাশ পোস্টমর্টেম করতে বা কোনো তদন্ত করতে দেওয়া হয়নি। সব আদেশ ছিল নীলার। মোটা অঙ্কের টাকা খাইয়ে তাদের এসব থেকে বিরত রাখা হয়েছে। সে কথা গোপন। নীলা চায় না রিনিতার শরীরটা কাটাছেঁড়া করা হোক। তাছাড়া রিনিতার শরীরে বহু পুরনো আঘাতের দাগ পাওয়া যেত, যাতে সম্পূর্ণ দোষ নীলাদের ওপর আসত, যদিও সেই দাগগুলো অন্য কারো মাধ্যমে হয়েছিল। সোফায় গম্ভীর মুখে বসে আছেন রায়ন চৌধুরী। তাদের বিপরীতে রাফি, আদিল আর নীলা বসে। সকলের মুখেই থমথমে ভাব, কিন্তু নীলা স্বাভাবিক, যেন কিছুই হয়নি। হঠাৎ রায়ন চৌধুরী বলে উঠলেন, রিনিতা কিভাবে মারা গেছে নীলা? নীলা ভ্রু কুচকে তার দিকে তাকাল। রায়ন চৌধুরী শান্ত চোখে চেয়ে আছেন। নীলা ঘাবড়াল না, বরং বাঁকা হেসে বলল, সন্দেহটা কি আমাকে করছ? উপস্থিত এক পুলিশ কর্তা বলে উঠলেন, এটা খুন নয়, সুইসাইড। উনি কেন মারবেন? রায়ন চৌধুরী কঠিন দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিনি মাথা নত করলেন। রায়ন চৌধুরী নরম গলায় বললেন, আপনাদের আর কোনো কাজ না থাকলে আপনারা এবার আসতে পারেন। তারা চলে যেতেই রায়ন চৌধুরী নীলার দিকে তাকিয়ে বললেন, সন্দেহের কথা একবারও বলেছি আমি, বেশি বোঝো কেন? নীলা শান্ত কণ্ঠে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। রায়ন চৌধুরী ফের বললেন, রিনিতা তো তোমার সাথে ভালোই কথাবার্তা বলতো। নীলা কেন সুইসাইড করল, কিছু কি আন্দাজ করেছ? নীলা বিরক্ত ঝরা গলায় বলল, আমার কারণে হয়তো, কারণ আজ সন্ধ্যায় আমি ওকে অনেক কথা শুনিয়েছি যা ওর ভালো লাগেনি। কাজ ছিল, আকুতি মিনতি করছিল, আমি পাত্তা দেইনি। সবাই অবাক চোখে নীলার দিকে তাকিয়ে রইল। রায়ন চৌধুরী শক্ত গলায় বললেন, কিসের জন্য আকুতি মিনতি করছিল? কি বলেছ তুমি ওকে? নীলা নিশ্চুপ। সাবিনা চৌধুরী এবার চটে গিয়ে বললেন, এবার একটু বেশি বেশি হয়ে গেল না নীলা? তোমার কারণে একটা মেয়ে? নীলা ঠান্ডা গলায় বলল, আমার কারণে মানে কি? আমি কি বলেছি রিনিতা আপু তুমি মরে যাও? এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কেউই থেকে যেতে আসেনি। রিনিতা আপুর হয়তো কিছুদিন পরে যাওয়ার কথা ছিল, সে আজই চলে গেছে। এবার রাফি ভারী গলায় বলে উঠল, থাপড়িয়ে গাল লাল করে দেব ফাজিল। এটা মজা করার মতো পরিস্থিতি। হয়তো কোনো পারিবারিক সমস্যার কারণেও এমন করেছে। আর সবাই নীলকে কেন দোষারোপ করছ? নীলা উঠে দাঁড়াল। ঠিক তখনই বাড়িতে ৩-৪ জন লোক প্রবেশ করল। তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, রিনিতা কোথায়? সবাই লোকটার দিকে তাকালো। মধ্যবয়স্ক একজন পুরুষ, শার্ট কোট পরা। তার চিৎকারে নীলা পেছন ঘুরে তাকালো, সঙ্গে সঙ্গে তার চোখ গরম হয়ে এলো। রায়ন চৌধুরী উঠে দাঁড়িয়ে সন্দিহান দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বললেন, আপনি কে? লোকটা কিছু বলার আগে নীলা একগাল হেসে বলল, আরে আঙ্কেল আপনি? আপনাকে তো 5 ঘন্টা আগে জানানো হয়েছিল রিনিতার কথা, আর আপনি দাফন কাফন হওয়ার পর এসেছেন। খুব খারাপ, খুবই খারাপ। নিজের মেয়ের শেষকৃত্য তো করলেনই না, উল্টো দেরি করে এলেন। ছি! লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার দিকে তাকালো। নীলা 1 পা 2 পা করে তার কাছে এসে দাঁড়ালো। রায়ন চৌধুরীও উঠে সোফা ছেড়ে এলেন, পেছনে রাফি আর আদিল। লোকটা নীলার দিকে দৃষ্টি স্থির রেখে বলল, আমি রিনিতার বাবা, আর আপনারা সবাই মিলে আমার মেয়েকে মেরে ফেলেছেন, খুন করেছেন। আমি আপনাকে ছাড়ব না রায়ন চৌধুরী। সবাই লোকটার কথায় চমকে উঠল, নীলা ছাড়া। লোকটার পোশাক আশাক দেখে বোঝার উপায় নেই যে তার মেয়ে অন্যের বাড়িতে কাজ করে। রায়ন চৌধুরী কিছু বলার আগেই নীলা বলল, রায়ন চৌধুরীকে ছাড়বেন না? এ বাবা আঙ্কেল, তাকে ধরার জন্য তো আগে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। লোকটা প্রসঙ্গ পাল্টে বলল, পোস্টমর্টেম করতে নেওয়া হয়েছে ওকে? নীলা মাথা নেড়ে নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ তো। কেন, ভয় লাগছে?
ফেসে যাবেন নাকি? লোকটা আতকে উঠে চেঁচিয়ে বলল, আর ইউ ম্যাড আফনান মাহতাব? তুমিও ডেড বডি পোস্টমর্টেম করতে দিলে কিভাবে? ভদ্রলোকের মুখে ইংরেজি শুনে এবং নীলার অদ্ভুত নাম শুনে সবাই মহা অবাক। রাফি শুধাল, আপনি রিনিতার বাবা? লোকটা জবাব না দিয়ে তপ্ত কণ্ঠে বলল, রিনি সুইসাইড করল কেন? এবার নীলা বিরক্ত হয়ে বলল, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই আঙ্কেল, আপনি আমার লেভেলে পড়েন না। লোকটা হাত মুষ্টিবদ্ধ করে বলল, অহংকার বাড়ছে তোমার। নীলা বাড়ি কাঁপিয়ে পৈশাচিক নিয়মে হেসে উঠল। লোকটার পেছনের ছেলেগুলো ভয়ে জড়সড় হয়ে গেল। রাফি আর আদিল অবুঝের মতো সবটা দেখছে, সব কিছুই যেন ধোঁয়াশা। নীলা হাসি থামিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, অহংকার? কিসের অহংকার আমার, যেখানে আমি জানি আমি মারা গেলে অনেকে ভয় আমার মুখটাও দেখতে আসবে না। অহংকারী হলে তো আর রিনিতা মানে অহনা শিকদারকে নিজের বাড়িতে ঠাঁই দিতাম না। সারা রাত বারে নাচ করা, বড়লোকদের শয্যাসঙ্গিনী হয়ে ক্লান্ত হয়ে পড়ে থাকা মেয়েটিকে আমি নিঃসংকোচে বাড়ির কাজের লোক হিসেবে মেনে নিয়েছিলাম। আপনি ভেবেছিলেন আমি ওকে চিনব না, কিন্তু আমার চোখ যে ঈগলের চেয়েও ধারালো আঙ্কেল। কত অন্যায় করল এই বাড়িতে থেকেই। কই, আমি তোকে কিচ্ছু বলিনি। তবে শেষমেশ ও কি করল জানেন? আমার দিদুনকে ইচ্ছে করে ভুল ভালো ঔষধ দিল, যাতে দিদুন মরে যায়। আমি না হয় ওকে এসব নিয়ে একটু ভয় দেখিয়েছি, তাই বলে ও মারা যাবে? মরলে মরুক, আমার কিছু যায় আসে না, তবে আমার বাড়িতে কেন মরবে? সবাই হতভম্ব হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। এসব কি বলছে সে? অহনা বারে কাজ করে? সবকিছু আদিল আর রাফির মাথায় চক্রের মতো ঘুরছে। লোকটা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলল, আমার সবচেয়ে দামি পাখি ছিল অহনা, তোমার কারণে সেটাও গেল। নীলা এবার কঠোর হল। সে লোকটার দিকে আঙ্গুল তাক করে হুঙ্কার দিয়ে বলল, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ তুহিন শিকদার। ভদ্রলোকের বাড়ি এটা, যা ইচ্ছে তা বলতে পারেন না আপনি। নীলার কথার ভঙ্গিমায় রাফি আর আদিল আরেক দফা চমকাল। রায়ন চৌধুরী তখন সূত্রমেলা নয় মহাব্যস্ত। তুহিন শিকদার আর কিছু বলল না। নীলাকে রাগিয়ে দিলে ঝামেলা আছে, তাই সে তার দলবল নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম জুড়ে অস্থিরতা। সবাই প্রশ্ন করে নীলাকে পাগল করে দিচ্ছে, কিন্তু সে কোনো কিছুরই ঠিকঠাক জবাব দিচ্ছে না। রাফি রায়ন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার মেয়ে ঠিক কী দিয়ে তৈরি আমাকে বলবে? ও এলিয়েন নয় তো? কিভাবে সব জানেও? রায়ন চৌধুরী অনমনে বললেন, তন্ময় চৌধুরীর চেয়েও ভয়ঙ্কর আমার নীলা। ওর চোখের দৃষ্টি আলাদা রাফি। তন্ময় চৌধুরী যতটা ধূর্ত, তার চেয়ে বেশি চালাক তোমার বোন। কিছুক্ষণে নীরবতা ভেঙে হঠাৎই আদিল রায়ন চৌধুরীকে বলল, আমি তবে এখন আসি আঙ্কেল। আদিল উঠে দাঁড়াতেই রায়ন চৌধুরী ব্যস্ত কণ্ঠে বললেন, আরে, এই রাতে কোথায় যাবে তুমি? আজ রাতটা এখানেই থেকে যাও, তোমার উপস্থিতি আমার ভালো লাগছে। এই কথার পর আর কিছু বলা আদিলের পক্ষে সম্ভব হল না। অনিচ্ছে সত্ত্বেও তাকে এই বাড়িতেই থেকে যেতে হল। আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বটি এখানেই শেষ হল। এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।